আমি জানি তাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত আসিফ নজরুলের মতো। কিন্তু আম, অনেকে আছে তারা চলে যেতে চায়, তারা এই দায়িত্ব আর পালন করতে চায় না। তো এই কনফ্লিক্টে কোন গ্রুপ জিতবে এটা আমি জানি না। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আমি শুরুতেই জানিয়ে নিই আমাদের সঙ্গে আজকে আছেন যে ব্যক্তিগতভাবে তাকেও যদি আমরা পরিচয় করাই, তিনি তার নিজের ব্যক্তিগত অনেক অনেক বড় লোভনীয় ক্যারিয়ার ছেড়ে দেশের জন্য কাজ করার জন্য এসেছিলেন। সাবেক অর্থমন্ত্রী, যার প্রতি সারা দেশের মানুষের এখন শ্রদ্ধা রয়েছে, শাহ এহসান কিবরিয়ার ছেলে, এবং সদ্য আজকে তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন জনাব রেজা কিবরিয়া। রেজা ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এবং সেই সাথে অভিনন্দন। আপনার রাজনৈতিক জীবনের নতুন পথ চলা সফল হোক, সুন্দর হোক, নিষ্কণ্টক হোক, সেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রেজা ভাই, আমি ধন্যবাদ। সরাসরি আমাদের প্রসঙ্গে যেতে চাই। সেটা হলো, আপনি এমন একটা সময়ে বিএনপিতে যোগ দিয়েছেন যখন আজকে জাস্ট রিসেন্ট অবস্থা যদি বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সাংঘাতিক ভাবে অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই বলেন, সবাই বলছেন। একটু আগেও খবর যে উনি খুব ক্রিটিক্যালি সিচুয়েশনে আছেন, বিএনপি ব্রিফিং করে জানিয়েছে। অন্যদিকে তার ছেলে জনাব তারেক রহমান, তিনি দেশে আসতে পারছেন নাই আমি বলবো, তিনি জানিয়েছেন যে অনেক অনেক ইস্যুজ আছে যেগুলো বলা যাচ্ছে না। সেরকম একটা সময়ে আপনি বিএনপিতে কেন যোগ দিলেন? অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আপনি বিএনপিতে যোগ দিতে পারেন। আপনি কি আপনার বাহুবল এবং হবিগঞ্জের যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে শুধু নির্বাচন করার জন্য নির্বাচনের আগে যোগ দিলেন, নাকি অন্য কোনো কমিটমেন্ট? আপনি আওয়ামী লীগ পরিবারে ছিলেন, গণ অধিকার পরিষদে ছিলেন, এখন বিএনপি নেতা আপনি। আপনার এই জয়েনিং এর কারণটা মানুষের নিশ্চয়ই একটা আগ্রহ থাকবে যে আপনি কেন জয়েন করলেন বিএনপি। আমি এটা নিয়ে অনেকদিন চিন্তা করছি। আজকে যে ঘটেছে এটা মানে জাস্ট একটা কোইন্সিডেন্স। আমি অনেক আগে চেয়েছি জয়েন করতে, আম, সময় হচ্ছিল না, কিছু আনুষ্ঠানিক কিছু সমস্যা ছিল। বাট এখন বেসিকলি এই দলটি আমার সবসময় আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এটা অনেক আগের থেকে ছিল। এবং এটা এটা অলসো আমি বলবো বেগম খালেদা জিয়ার জন্য আমার গ্রেট অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট। আমি মনে করি উনি একটা ন্যাশনাল ট্রেজার। আমরা সবাই, কোটি কোটি মানুষ আজকে রাত্রে দোয়া করছে ওনার জন্য। আমি আশা করি ওনার অসুস্থতা কেটে উনি আবার উঠে আসবেন এবং আমাদের দলের আহ, আমাদের দলের সব নেতাদেরকে এবং সব কর্মীদেরকে উনি অনুপ্রেরণা দিতে পারবেন, আমি এটা আশা করি। সো আমিও এটা দোয়া করছি আজকে। আর এই দলটি বাংলাদেশের গণতন্ত্রে একটা খুব স্পেশাল ভূমিকা পালন করেছে। দুইবার বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট একটা দল, এটাকে ব্যান করাটা অ্যাবসলিউটলি একটা ভালো কারণে করা হয়েছে। এবং এদেরকে যারা হত্যা করেছে তাদের মধ্যে অনেককে এখনো ফাঁসি দেওয়া হয়নি। আমি আশা করি এই রায় হয়ে তাদের ফাঁসি হবে। কিন্তু বিএনপি দুইবারই গণতন্ত্রকে আবার রক্ষা করেছে। জিয়াউর রহমানের এক সময় করেছেন এবং বেগম খালেদা জিয়া করেছেন। তো যেই দল গণতন্ত্রের পক্ষে আমি তাদের পক্ষে। আমি অনেক চিন্তা করে দেখেছি যে দেশের জন্য কোনো কাজ করার কোনো সম্ভাবনা থাকলে এনাদের মাধ্যমে এখন হবে, আর কোনো পথ দেখছি না। আমি মনে করি যে বিএনপিতে থাকাটাই সবচেয়ে শ্রেয় সব দিক থেকে। যে ভাই, আমাদের এই চ্যানেলের প্রোগ্রামে আপনার এটা দ্বিতীয় শো। আমি ব্যক্তিগতভাবে আপনার অনেক ইন্টারভিউ করেছি, টেলিভিশনে করেছি, আগেও করেছি, কিন্তু আমি আরো প্রসঙ্গে আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। কিন্তু যেটা এখন রাজনীতিতে খুব আলোচিত ইস্যু, জনাব তারেক রহমান মায়ের কাছে তিনি আসবেন, এটাই স্বাভাবিক প্রত্যাশা ছিল বিএনপির নেতা কর্মীদের, তারও নিশ্চয়ই প্রত্যাশা, এবং বেগম জিয়া তিনিও তার সন্তানকে চাবেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কোথাও কেউ মুখে নিচ্ছে না। শত্রু তো চিহ্নিত, আমরা যা বুঝি, ধারণা করি। কি বাধায় তিনি আসতে পারছেন না? মানে তিনি তো আসতে চাচ্ছেন, আমরা তো এইটুকু জানি যে তিনি আসতে চাচ্ছেন। কি বাধায় এটা তিনি নিয়ে আসতে পারছেন?
এটা নিয়ে আমার থেকে কি চান, জল্পনা কল্পনা? আমার তো কোনো ইনফরমেশন নাই উনি কেন আসছেন না। আমিও আশা করি উনি আসবেন এবং দলটাকে নেতৃত্ব দিবেন। তো আমার এই ব্যাপারে আমার কিছু বলার নাই, আমি কিছু জানি না। বিএনপিতে যেহেতু আপনি জয়েন করেছেন, আমি এই প্রসঙ্গে আর সম্পূর্ণ প্রশ্ন করব না, এটাই লাস্ট। জি সেটা হলো, যেহেতু আপনি জয়েন করেছেন, বিএনপির লক্ষ কোটি নেতা কর্মী তারা প্রত্যাশা করে তারা একটু আসবেন, সেই জি। জায়গাটায় যেই বাধাই হোক, এই বাধাটা অতিক্রম করার জন্য, বা যে বাধাগুলো আছে সরকারও তো জানে, সরকার আজকে বলছে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না, এটাই সেই, কিন্তু সরকারের কি কোনো দায় নেই? অবশ্যই আছে, কিন্তু সরকার ওনাকে আস্থা দিতে পারেন না, কমপ্লিট কনফিডেন্স দিতে পারছেন না। আমি জানি না কেন। এই সরকার এমনিতে অদক্ষ এবং তাদের প্রশাসনিক অনেক সমস্যা আছে। তারা ওনাকে এই আশ্বস্ত করতে পারছে না কেন আমি জানি না, এটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। ওকে, আমি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটা হলো, এর আগেও আমি আপনার আপনার ভিউজ আমরা দেখেছি, আপনি খুব খোলামেলা ভিউজ দিয়েছেন। দেশে এখন যে অবস্থা, নির্বাচন হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি, ধরেন যে আর বলতে গেলে 2.5 মাসের মাথায় নির্বাচন, মানে লাস্ট ডেট 11th আওয়ার 2.5 মাস। সরকার ইতিমধ্যে তফসিল ঘোষণা 1 সপ্তাহ পিছিয়েছে, এবং দেশে যারা আর রাজনৈতিক দল, তার মধ্যে জামাতে ইসলামী, তারা কোনোভাবেই বলছে যে গণভোট একসাথে হতে পারবে না, এখনো তারা তাদের সে অবস্থা আছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে, দেশে অবৈধ অস্ত্র রয়ে গেছে, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খেলা আছে। সে অবস্থায় আপনি এর আগে সরকারকে মূল্যায়ন করেছেন, এখন কি মনে করছেন যে এই সরকার একটা ইলেকশন দিয়ে কোনোভাবে চলে যেতে চায়, নাকি না দিয়ে তারা আরো আরো লং টাইম থাকতে চায়? এটাতে তো এগেন এই প্রেডিকশনটা করা কঠিন। আমি আশা করি তারা খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবে, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে। দেশে এখন যে অবস্থা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু তাকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল প্রেশারের কথা শোনা যায়। এই অবস্থায় কি আগামী 2-2.5 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব? আম, স- সম্ভব। এই সরকারের ভিতরের খবর আমি জানি না, তাদের এটা করার ক্ষমতা আছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমি তাদের অদক্ষতা দেখেছি, সো আমার একটু সন্দেহ আছে, কিন্তু আমি সঠিকভাবে এটা বলতে পারবো না যে তারা পারবেই না, এটা বলা উচিত না। আমি আশা করি তারা পারবে। সরকারের 1.5 বছর পার হয়েছে, সরকার তার এখতিয়ারের মধ্যে পড়ে না এমন অনেক স্টেপ নিচ্ছে বলে অভিযোগ আছে, যেমন বন্দর দিয়ে দেওয়া, তারেক রহমানও বলেছেন যে এটা এই নির্বাচিত সরকার করলে ভালো হয়, বা এর বাইরেও অনেক স্টেপ নিচ্ছে, তারা এনজিওর ল সেগুলো চেঞ্জ করেছে, আরো আরো বিভিন্ন জিনিস যেগুলো তারা এখন জুলাই সনদ নিয়ে কিন্তু এখন ঐকমত্যের বিষয়টা কিছুটা জায়গায় ঝুলে আছে, বাস্তবায়ন বিষয়। তো এই সরকারের সময় এসে অর্থনীতি কোন পর্যায়ে, এবং তারা কেন এভাবে এত বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটার ফল আমরা ভবিষ্যতে কি ভোগ করবো? আপনি দেশ বরেণ্য একজন ইকোনমিস্ট, আমি সেদিক থেকে জানতে চাই এখন আমি অর্থনীতি কেমন আছে। এখনো খুব উইক। ইনভেস্টর কনফিডেন্স, বিনিয়োগকারী দেশি এবং বিদেশি, তাদের কনফিডেন্স খুব কম এই সরকারের উপর। সরকারের মানে আহ, পুরো অর্থনীতির অবকাঠামো নিয়ে তাদের অনেক প্রশ্ন আছে, তাদের অনেক দ্বিধা আছে। তো এই পরিস্থিতিতে বিনিয়োগ হবে না। তো নতুন একটা সরকার আসলে, নির্বাচিত সরকার আসলে তারা এইসব পদক্ষেপ দেখবে এবং কোনগুলি রাখা যায় এবং কোনগুলি বাদ দিতে হবে তারা সেই সিদ্ধান্ত নিবে, আমি আশা করি। যদি ফেব্রুয়ারির তাদের সব নির্বাচন বাধাগ্রস্ত, ফেব্রুয়ারির কি নির্বাচন বলেন? যদি বাধাগ্রস্ত হয়, তাহলে দেশের সিচুয়েশন কি হতে পারে? দেশে আরো আনসার বর্তমান রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া ও তার সঙ্গী টকশোতে। সন্দেহ পড়বে, আরো দুশ্চিন্তায় পড়বে। সেটা যারা এখন ক্ষমতায় আছে তারা যদি সেটা চায়, এটা এই মুহূর্তে এই ব্লক ব্লক করা তাদেরকে খুব কঠিন। তাদের দেশটা তাদের হাতে আছে, তাদের ক্ষমতায়। তারা যদি এই কাজটা করে, দেশকে ক্ষতি করে, আমরা কি করব এটা চিন্তা করতে হবে, একটা স্ট্র্যাটেজি নিতে হবে তখন। আমরা বারবারই শুনি যে দেশে একটা বড় অংশ, সেটা সরকারের মধ্যেও থাকতে পারে, বাইরের অবশ্যই, বিএনপি ক্ষমতায় আসুক বা তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, এটা তারা চায় না, এরকম একটা ব্যাপার আছে। এবং এর মধ্যে খুব বেশি আলাপ হচ্ছে সেই 111 এর -2, এবং এখন এটা এসে -4 এর কথা বলা হয়।
আপনি কি মনে করছেন যে সে অংশ তৎপর এবং এই অংশ এখন কিছুটা সফলতার দিকে যাচ্ছে? আমি মনে করি না, কারণ see, যারা এইসব কথা হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ধারায় তারেক রহমান সাহেব নির্বাচিত হবে প্রধানমন্ত্রী হিসাবে যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন। আর যদি গণতন্ত্রে বিশ্বাস না করেন, আপনার সাথে এই ব্যাপারে আলাপ করে কোনো লাভ নাই। তো যেই সব দেশ তাদের ইচ্ছা মতো তারা তাদের নিজের ইচ্ছার লোককে, পছন্দের লোককে বসাতে চায়, তাদের সাথে কি তর্ক করব? তারা গণতন্ত্রই চায় না। এই দেশের জনগণ চায় তাদের ভোটে নির্বাচিত করে একজনকে তারা দেশের দায়িত্ব দিবে, ক্ষমতা দিবে, প্রধানমন্ত্রী বানাবে এই দেশের মানুষের ভোটে। এখন বিদেশি কে কি চায় আমি কেয়ার করি না, আশা করি আপনিও কেয়ার করবেন না।